কারেন্ট বাড়াইতে চাই, তাহলে যদি আমরা মাইনরিটি ক্যারিয়ারের সংখ্যা বাড়াইতে পারি, তাহলে আমাদের রিভার্স বায়াস মোডে কারেন্টটা বাড়বে। যেমন যদি এখানে ডিপ্লেশন রিজিয়নে বা ডায়োডের ম্যাটেরিয়ালের মধ্যে যদি আমি হাই ফ্রিকোয়েন্সি অথবা হাই এনার্জি লাইট দেই, তাহলে ইলেকট্রন গুলো এনার্জাইজড হয় এবং ইলেকট্রন রিলিজ হয়, ইলেকট্রন হোল পেয়ার রিলিজ হয় এবং মাইনরিটি ক্যারিয়ার জেনারেশন হয়, যার কারণে কারেন্ট বাড়ে। এই জিনিসটাই বিজেটিতে এই কনসেপ্টটা কাজে লাগানোর জন্য তোমার ইলেকট্রিক্যালি একটা জাংশনকে ফরওয়ার্ড করে বেজে প্রচুর পরিমাণে মাইনরিটি ক্যারিয়ার ইনজেক্ট করা হচ্ছে, আর সেই মাইনরিটি ক্যারিয়ারটা রিভার্স বায়াস মোডে ফ্লো করতেছে। এটাই হচ্ছে বিজেটির অপারেশন। আর এখানে তোমার অ্যাক্টিভ মোডে বিজেটি কিভাবে অপারেট করে সেটা আলোচনা করা হয়েছিল। এখানে কারেন্ট কম্পোনেন্ট গুলো কিভাবে কনসিডার করা হয় সেটাও আমরা আলোচনা করছিলাম। যে এখানে অ্যামিটার কারেন্ট দুইটা কম্পোনেন্টের সমষ্টি, একটা হচ্ছে হোল কম্পোনেন্ট, একটা হচ্ছে ইলেকট্রন কম্পোনেন্ট। এখানে ডিজাইনটা এমন ভাবে করা হয় যে এখানে অ্যামিটারটা বেশ মানে হাই ডোপিং করা হয়, ডোপিং কনসেন্ট্রেশন দিয়ে ডোপিং করা হয়, ডোপিং কনসেন্ট্রেশন হাই থাকে। ডোপিং কনসেন্ট্রেশন হাই থাকার কারণে এখানে হোলের কনসেন্ট্রেশন বেশি থাকে, যার কারণে এই কম্পোনেন্টটা অনেক বড় থাকে। এটা লো ডোপিং হওয়ার কারণে এখানে কারেন্টের কনসেন্ট্রেশন অনেক কম থাকে। তাহলে অ্যামিটার কারেন্ট এই দুইটার সমষ্টি। আর কালেক্টর কারেন্ট এই হোল কম্পোনেন্ট থেকেই কালেক্টর কারেন্টটা আসে। আমরা ধরে নিতে পারি যে এখানে যে কালেক্টরের কম্পোনেন্ট আছে এটা এখান থেকেই আসে। যে পরিমাণ হোল ইনজেক্ট হয়েছে সেখান থেকে কিছু পরিমাণ লস হয় এই রিকম্বিনেশন হয়ে, বাকিটা হচ্ছে কালেক্টর কারেন্ট। ঠিক আছে। আর এখানে যে পরিমাণ লস হচ্ছে এটা তো রিকম্বিনেশন হচ্ছে, তাহলে রিকম্বিনেশন হওয়ার জন্য তো আসলে কিছু ইলেকট্রন লাগবে, সেই ইলেকট্রনটা কিন্তু সাপ্লাই দিবে এই যে বেস টার্মিনাল। তাহলে বেস টার্মিনাল দুই ধরনের ইলেকট্রন সাপ্লাই দেয়, দুই কাজে ইলেকট্রন সাপ্লাই দেয়। একটা হচ্ছে রিকম্বিনেশন করার জন্য কিছু ইলেকট্রন লাগে, ব্যবহৃত হয়। আর একটা হচ্ছে এইদিকে কিছু তোমার ফরওয়ার্ড বায়াস মোডে কিছু ইলেকট্রন ট্রান্সফার হওয়ার জন্য ইলেকট্রন ব্যবহার হয়। তাহলে বেজে দুই ধরনের, বেস কারেন্টের দুইটা কম্পোনেন্ট, এটা একটা কম্পোনেন্ট, এখানে রিকম্বিনেশন কেস মানে পরিচালনা করার জন্য আরেকটা কম্পোনেন্ট, এই দুইটা কম্পোনেন্ট থাকে। আচ্ছা, আরেকটা হচ্ছে যে কারেন্টের গেইনটাকে আমরা দেখানোর জন্য, কারেন্ট ট্রান্সফার রেশিও বা কারেন্ট গেইনকে বোঝানোর জন্য আমরা দেখাইছিলাম যে এখানে অ্যামিটারের একটা পার্সেন্টেজ হচ্ছে আইইপি, এটাকে আমরা গামা বলছিলাম। আর এখানে আইইপির আবার একটা পার্সেন্টেজ হচ্ছে আইসি, রিকম্বিনেশন হওয়ার পরে এটাকে আমরা বলছিলাম বি। এবং এটার সাথে তাহলে এটার সম্পর্ক হচ্ছে গামা ইন্টু বি, এটা দেখাইছিলাম তাই না। আই 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 থেকে আমরা গামা পার্সেন্টেজ এরপরে আমরা পাইছিলাম আইইপি, আর এখান থেকে একটা পার্সেন্টেজ লস হয়ে থাকতেছে আইসি। তাহলে আইই থেকে আইসি যদি আমরা পেতে চাই তাহলে গামা বিটা বি গুণ করতে হবে, গামা এবং বি গুণ করতে হবে। এই দুইটা কনস্ট্যান্টকে একসাথে আমরা আলফা বলতেছিলাম। আইইর সাথে আইসির যে রিলেশন এটা হচ্ছে আলফা। একটা যদি ভালো একটা ট্রান্সফরমার সরি ট্রানজিস্টর ডিজাইন করতে চাই তাহলে গামা এবং বি এর মান 1 হয়, মানে 1 এর কাছাকাছি হয়, এবং আলফার মানটাও 1 এর কাছাকাছি হয়। এটা আমরা দেখছিলাম গত ক্লাসে। তাহলে যে এখানে কারেন্ট কম্পোনেন্ট গুলো আছে এই কারেন্ট কম্পোনেন্ট গুলোর মধ্যে কিরকম রিলেশন থাকে সেটা আমরা আলোচনা করছিলাম। তাহলে আলফা এবং বিটা এগুলোর মধ্যে রিলেশন,
এটাও আমরা গত ক্লাসে দেখছিলাম। আরেকটা হচ্ছে যে ব্যান্ড ডায়াগ্রাম। এই ব্যান্ড ডায়াগ্রামটা ভালো মতো বোঝার চেষ্টা করবো। দেখো ব্যান্ড ডায়াগ্রামটা বুঝছিলা? ব্যান্ড ডায়াগ্রামটা বুঝতে পারছো? তোমাদের যদি পিএন জাংশনটা মানে বুঝে থাকো, তাহলে এটা বোঝা কঠিন কিছু না। একটা পিএন জাংশন, যেমন পিএন জাংশনের ব্যান্ড কোথায় আঁকা ছিল? এই যে এখানে। এই যে দেখো, এইটার সাথে এটা মিলাও। সরি, এটার সাথে এটা। একটা পিএন জাংশন, এদিকে যদি পি থাকে আর এদিকে এন থাকে, তাহলে এটা তো বুঝতে পারছো। দেখো তো পিএন জাংশন, এটা আমরা এর আগেও পড়াইছিলাম স্ট্যান্ডার্ড 4-এ। এই যে দেখো পিএন জাংশন, একই রকম না অনেকটা? এদিকে যদি পি থাকে, এই সাইডে পি আর এই সাইডে এন, তাহলে পি সাইডের এনার্জি হাই থাকবে এবং এন সাইডে এনার্জিটা লো থাকবে। এবং এখানে ফার্মি এনার্জি যেটা, ফার্মি এনার্জিটা একই থাকবে, ইকুইলিব্রিয়াম কন্ডিশন। প্রথমে আমরা ইকুইলিব্রিয়াম কন্ডিশনটা দেখতে পারি। এই যে চেঞ্জটা, এই চেঞ্জটা কিসের সমানুপাতিক? কিউ ইন্টু ভি নট, ব্যারিয়ার পটেনশিয়ালের সমানুপাতিক। এবং এখানে দেখো পাই আছে। এবং এখানে যদি ডোপিংটা যদি বেশি হয়, যেমন এটা ডোপিং বেশি হলে এই ডিস্টেন্সটা কম হবে। দেখো এই সাইডে পি, এই সাইডে এন, এই সাইডে প্যান ডায়াগ্রামটা বুঝতে পারছো তাহলে? আবার এদিকে আবার পি, যার কারণে এটা আবার উঠে গেছে। তাহলে আমরা জানি যে এখানে এখানে ব্যালেন্স ব্যান্ড থাকে, তাই না? ব্যালেন্স ব্যান্ড থাকে। এখানে কিন্তু ব্যালেন্স ব্যান্ড, পি সাইডের এটা ব্যালেন্স ব্যান্ড, এই সাইডেও এটা কন্ডাকশন ব্যান্ড, ব্যালেন্স ব্যান্ড। এখানে তোমাদের আঁকার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে, গতকালকেও বলছিলাম, এই ডিস্টেন্সটা আর একটু কম দিতে পারো, কারণ এখানে নর্মালি এটা পি প্লাস থাকে, তাই না? কি থাকে? পি প্লাস থাকে না? পি প্লাস থাকলে এই ডিস্টেন্সটা আর একটু কম দিতে হবে। এটা যদি কম দিতে চাও, তাহলে আমি আঁকার সময় এই জিনিসটা খেয়াল করি নাই কতভাবে। এখানে তোমাকে যেটা করতে হবে, এইটাকে একটু উঠাই দিতে হবে। এই যে এটা, ফার্মি লেভেলকে চেঞ্জ না করে আমি যদি এইটাকে উঠাই দেই, তাহলে বোঝা যাবে যে এই সাইডটা কনসেন্ট্রেশন বেশি, আর এটা লো কনসেন্ট্রেশন, এটাও লো কনসেন্ট্রেশন। এই দুইটা ঠিক থাকতে পারে। ঠিক আছে? এবং এই ব্যান্ড গ্যাপটা একটু কমাই দিতে পারো। আচ্ছা, আর ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে
যখন ফরওয়ার্ড বায়াস হয় তখন এই ব্যারিয়ার পটেনশিয়ালটা কমে যায়, এটা কিন্তু কমে যায়। যেমন এটাকে যদি আগের স্টেঞ্জে দেখাই, এই যে দেখো ব্যারিয়ার পটেনশিয়ালটা ফরওয়ার্ড বায়াসে কমে গেছে না, যে দেখো এই যে কমে গেছে। আর রিভার্স বায়াসে কি হয়, বেড়ে যায়। ফরওয়ার্ড বায়াসে কমে যাচ্ছে আর রিভার্স বায়াসে বেড়ে যাচ্ছে, এবং ফার্মি লেভেলটা স্প্লিট হয়ে যাচ্ছে। ফার্মি লেভেলটা দেখো এই পিটা উপরে উঠে যাচ্ছে, পি এর সাথে যেটা, সরি এটা এন সাইড তাই না, এন সাইডে যে কন্ডাকশন ব্যান্ড সেটার সাথে ফার্মি লেভেলটা উপরে উঠে যাচ্ছে, এটা তো এন টাইপ ম্যাটেরিয়াল, তাহলে এখানে একটা স্প্লিটিং হচ্ছে। এই যে চেঞ্জটা হইলো সেই চেঞ্জটা কিসের সমানুপাতিক বলো তো দেখি, মনে আছে কারো? এই যে চেঞ্জটা আসলো এই চেঞ্জটা কিসের সমান? এটা ছিল কিউ ইন্টু ভিএফ এর সমান, বুঝতে পারছো? যতটুকু ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়েছে। আর এখানে যে সেপারেশনটা হয়েছে, এই যে এটা হচ্ছে কিউ ইন্টু ভিআর এর সমান, বুঝতে পারছো কথাটা? আচ্ছা, এখন এটা তো আমার মনে রাখা দরকার আছে, এটা সবসময় মনে রাখবা, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে বিজেটিতেও দেখো এখানে যখন ফরওয়ার্ড বায়াস অ্যাপ্লাই করা হলো তখন এটা কমে গেল, তাহলে এটা কিসের সমান হচ্ছে, এই যে তোমার কিউ ইন্টু অ্যামিটার বেস ভোল্টেজ, যে ভোল্টেজটা অ্যাপ্লাই হয়েছে সেটার সমান। আর এই ডিফারেন্সটা আমি দেখাই নাই, এটা কিসের সমান হবে, এটা এটা কিসের সমান, এটা কিসের সমান হবে বলো তো দেখি? ভি নট মাইনাস বিইবি, এটা সমান হবে। ঠিক আছে, এবং এই ক্ষেত্রে এই পুরাটা কত কিসের সমান হবে, কিউ ইন্টু ভি নট প্লাস বিসিবি এই ক্ষেত্রে। ওটার সাথে মিলায় দেখার চেষ্টা করবা, পিএন জাংশনের মতোই এটা, তেমন কোনো পার্থক্য নেই। পিএন জাংশনের ক্ষেত্রে আমরা পিএন ডায়াগ্রাম দেখছিলাম, তুমি যদি এনপি ডায়াগ্রাম আঁকো রিভার্স বায়াসে তাহলে সেটা এরকমই দেখাবে, এই যে এখানে যেরকম দেখাচ্ছে এরকমই দেখাবে। একটা এনপি জাংশনের ক্ষেত্রে যদি দেখো, যেমন এই যে পিএন, এটার সাথে মিল পাবা, এদিকে পি আছে এদিকে এন আছে, তাহলে আমরা এখানে যেটা দেখছিলাম সেটার সাথে তুমি মিল পাবা। এই যে এই অংশটা আর এই অংশটা মিল পাবা। আচ্ছা, এখন দেখো সলিউশন অফ ডিফিউশন ইকুয়েশন ইন দা বেজ রিজন, তাহলে আমরা বেজ রিজনে যদি ডিফিউশন ইকুয়েশন গুলো সলভ করি, হ্যাঁ, তাহলে কিন্তু আমরা কারেন্ট গুলো পেতে পারি, ডিফিউশন ইকুয়েশন সলভ করি। কারণ বেইজে কিন্তু তোমার ওই এক্সেস ক্যারিয়ার গুলো আসতেছে এবং ওইটাই কিন্তু মূল কারেন্টটাকে রিপ্রেজেন্ট করতেছে। হ্যাঁ, তাহলে দেখো দ্য ইনজেক্টেড হোলস মেজরিটি ক্যারিয়ার এট অ্যামিটার ফ্লোস থ্রু দ্য বেস, হ্যাঁ, যেটা বেইজে কি হচ্ছে মাইনরিটি ক্যারিয়ার, দেখো ইনজেক্টেড হোলস, ইনজেক্টেড হোলস গুলো কিন্তু
মেজরিটি ক্যারিয়ার মূলত অ্যাট অ্যামিটার, তাহলে অ্যামিটারে এটা মেজরিটি ক্যারিয়ার ফ্লোজ থ্রু দ্য বেস, যেখানে বেজে হয়ে গেল কি মাইনরিটি ক্যারিয়ার উইদাউট রিকম্বিনেশন and crosses the collector junction. If we can solve for the distribution of the excess holes, আমরা যদি excess hole যে distribution সেটা যদি সলভ করতে পারি, it is simple to evaluate the gradient of the distribution at the two ends of the base to find the currents. তাহলে আমরা কারেন্টটা বের করতে পারবো। Here WB is the base width between the two depletion region. যে দুইটা যে ডিপ্লেশন রিজন আছে এটা বুঝতেছো তো নাকি? এটা হচ্ছে জাংশন, তাহলে এখানে কিন্তু একটা ডিপ্লেশন রিজন আছে, এটা একটা, এই সাইড একটা, তাহলে ডাব্লিউপি হচ্ছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত। এদিকেও তো তোমার ডিপ্লেশন রিজন আছে তাই না, আছে না? এই ডাব্লিউবিটা বুঝতে পারছো তো কতটুকু? এই জায়গায় আমরা মাইনরিটি ক্যারিয়ার ডিস্ট্রিবিউশনটা সলভ করব। এই জায়গায় যদি মাইনরিটি ক্যারিয়ার ডিস্ট্রিবিউশন চিন্তা করো তাহলে সেটা এরকম হবে, বা স্ট্রেট লাইন চিন্তা করতে পারো। এই মাইনরিটি ক্যারিয়ার ডিস্ট্রিবিউশনটা আমরা চিন্তা করতে সলভ করব। মনে করো ইকুইলিব্রিয়াম কন্ডিশন, আর এটা আগের মতো আর কি, এটাকে আমরা পিএক্স বলতে পারি, কিন্তু এই অংশটাকে আমরা বলতে পারি ডেল পিএক্স, যদি তোমাদের মনে থাকে এই এক্সেস যে অংশটা, আর এই অংশটাকে কি বলবো বলো তো দেখি, এটা মনে আছে? যখন এক্স এন ইজ ইকাল টু 0, সেই পরিমাণে সেই জায়গায় যে এক্সেস ক্যারিয়ারটা ছিল সেটা কত হবে? ডেল পি। একই রকম আগের মতোই, বুঝতে পারছো কথাটা? এই জায়গায় আমরা একটু নামটা চেঞ্জ করে দিব, এখানে ডেল পি না বলে এটাকে বলবো ডেল পি ই, কারণ এটা অ্যামিটার জাংশনের দিকে তো নামটা একটু চেঞ্জ করতে হবে, এটা শুধু একটা ই লাগাবো। আর এইখানে যে চেঞ্জটা দেখো, এই অংশে এখানেও তো একটা চেঞ্জ হতে পারে তাই না? চেঞ্জ হবে না এখানে? এইখানে যে চেঞ্জটা, সেই চেঞ্জটা নাম হবে কি? ডেল পি সি। অর্থাৎ কালেক্টর জাংশনের দিকে এক্সেস ক্যারিয়ার কনসেন্ট্রেশনের যে চেঞ্জ, বুঝতেছো কথাটা? ডেল পি। এখন আমরা তো নরমালি অ্যাক্টিভ রিজনটা ফরওয়ার্ড বায়াস রাখি তাই না? অ্যাক্টিভ রিজনে যে বাম সাইডে অ্যামিটার বেস জাংশনটা তো ফরওয়ার্ড বায়াস রাখি নরমালি। ফরওয়ার্ড বায়াস যদি রাখি তাহলে এই সাইডটা এইরকমই থাকবে, কিন্তু যদি এই যে কালেক্টর বেস জাংশন যেটা, এটা তো রিভার্স বায়াস রাখি তাই না? তো কালেক্টর বেস জাংশনটা যদি কখনো ফরওয়ার্ড বায়াস হয়ে যায় তখন কিন্তু এখানে কনসেন্ট্রেশনটা এরকম হবে না, তখন এটা কিন্তু এইভাবে নামতে পারে, অর্থাৎ ডেল পিসিটা তখন ডিফারেন্ট হয়ে যাবে। এখানে তো ডেল পিসিটা নেগেটিভ তাই না, তখন ডেল পিসিটা কিন্তু পজিটিভও হয়ে যেতে পারে, এটা একটু মনে রাখো। তখন ডেল পিসিটা কি হবে? পজিটিভ। এখন তো রিভার্স বায়াস, কতদিন একটু দেখাইছিলাম মনে হয় যে রিভার্স বায়াস মোডে কি অবস্থা, ক্যারিয়ার কনসেন্ট্রেশন, এটা যদি ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন হয় তাহলে রিভার্স বায়াস মোডে এটা কিন্তু 0 হয়ে যায় তাই না? যদি এই দিক দিয়ে আঁকি তাহলে এরকম দেখা যাবে, রিভার্স বায়াস, ঠিক না? কিন্তু যদি রিভার্স বায়াস না হয়ে
এটা যদি ফরওয়ার্ড বায়াস হইতো তখন কি হতো? ফরওয়ার্ড বায়াস হলে এটা কিন্তু এইভাবে উঠতো, তাই না? ফরওয়ার্ড বায়াস হইলে এইভাবে উঠতো। তাহলে ফরওয়ার্ড বায়াস হইলে চেঞ্জটা কিন্তু পজিটিভ, ডেলপিটা পজিটিভ, তাই না? আর যদি রিভার্স বায়াস হয় তখন কিন্তু ডেলপিটা নেগেটিভ হয়। এখানে তেমন বেশি কোনো কনসিডারেশন না, এই এতটুকু কনসিডারেশন, এটা বুঝতে হবে আর কি। এই কার্ভটা তোমাকে বুঝতে হবে, এই একটা কার্ভ দিয়েই তোমার সবকিছু, সব অপারেশন মানে বোঝানো যায় এখানে। এখানে যে এক্সেস মেজরিটি মাইনরিটি ক্যারিয়ার ডিস্ট্রিবিউশন যেটা, এটা খুবই ইম্পর্টেন্ট। এই ডিস্ট্রিবিউশনটা যদি তুমি বুঝতে পারো, আর এখান থেকে যদি তোমার ওই যে ডিফিউশন ইকুয়েশন বা ওই যে প্রথম কথা হচ্ছে যে মাইনরিটি ক্যারিয়ার ডিস্ট্রিবিউশনের যে ইকুয়েশন, এটা বের করতে হবে। প্রথম কাজ কি, এখানে আমাদের প্রথম চ্যালেঞ্জ হচ্ছে মাইনরিটি ক্যারিয়ার ডিস্ট্রিবিউশনটা ইকুয়েশনটা বের করতে হবে। যেমন মাইনরিটি ক্যারিয়ার ডিস্ট্রিবিউশনের ইকুয়েশন কি, এইটা বুঝতে পারছো? এইটা বের করাটা প্রথম চ্যালেঞ্জ। এখন আগে পিএন জাংশনের ক্ষেত্রে আমরা কিন্তু মাইনরিটি ক্যারিয়ার ডিস্ট্রিবিউশন বের করার সময় আমরা ধরে নিয়েছিলাম যে একটা জাংশনের পরে সেমিকন্ডাক্টরটা অনেক বড়, যাতে করে এটা আস্তে আস্তে কি হয়, কনস্ট্যান্ট হয়ে যায়। মনে করো এটা পিএন নট, তাহলে পিএন নটের সমান হয়ে যায়, অর্থাৎ এই চেঞ্জটা জিরো হয়ে যায় যখন, মনে করো এটা এক্সএন ইনফাইনাইট যখন হয়, তখন এই ডেল পি ইনফাইনাইট যখন, তখন কিন্তু এটা জিরো হয়ে যায়, তাই না? এই ক্ষেত্রে কিন্তু এটা জিরো হবে না। জিরো হবে কারণ, জিরো কেন হবে না বলতো? জিরো হবে না কারণ হচ্ছে বেস উইডথটা এখন আর এত বড় না, এত লম্বা না, এক নাম্বার কথা। দুই নম্বর কথা হচ্ছে যে আমরা ওই কালেক্টর বেস জাংশনে বিভিন্ন রকম বায়াসিং দিতে পারি, কখনো ফরওয়ার্ড বায়াস, কখনো রিভার্স বায়াস, বিভিন্ন চেঞ্জ আসতে পারে। সুতরাং এটা কেমন হবে এটা আমরা জানি না, এই জন্য ইকুয়েশনে আমরা জেনারেল একটা ইকুয়েশন আমাদের বের করতে হবে। তাহলে যদি আগের ইয়েটা যদি দেখানোর চেষ্টা করি, যেমন দেখো এই যে এখানে দেখতে পাচ্ছ তোমরা, এটা আগে দেখাইছিলাম। ডিফিউশন ইকুয়েশন সলভ করার জন্য এই যে ডিফিউশন ইকুয়েশন, এই ডিফিউশন ইকুয়েশন এটার জেনারেল ইকুয়েশন কি আসে, এই যে এটা, তাই না? এই যে জেনারেল ইকুয়েশন, এইটা সলভ করার জন্য আমরা বাউন্ডারি কন্ডিশন নিয়েছিলাম। এক্স যখন ইনফাইনাইট তখন সি এর মানটা কিন্তু জিরো হয়ে যাচ্ছে। এক্স যখন ইনফাইনাইট তখন ডেল পি হচ্ছে জিরো। এখান থেকে কিন্তু আমরা সি ওয়ান এর মানটা জিরো পাইছিলাম, কিন্তু এখন এটা করতে পারতেছি না। এখন কি করতে হচ্ছে দেখো, আচ্ছা এই ইকুয়েশনটা তো মনে আছে নাকি? এটা হচ্ছে এক্সেস ক্যারিয়ার কনসেন্ট্রেশন। এখানে একটু জিনিস বুঝে নাও, সেটা হচ্ছে যে দেখো ডেল পিই হচ্ছে কোনটা, এই যে একটু আগে দেখালাম, এটা হচ্ছে অ্যামিটার জাংশনের দিকে, অর্থাৎ যখন এক্সএন যখন জিরো, বুঝতে পারছো? এক্সএন যখন জিরো, এই যে এক্সএন যখন জিরো, সেই মুহূর্তে এক্সেস ক্যারিয়ার কনসেন্ট্রেশন ডেল পিই। আর ডেল পিসি হচ্ছে এক্সএন যখন ডাব্লিউ বি, তখন তাহলে এখানে ভোল্টেজটা কি, এখানে ভি এর মানটা তো ভিসিবি হবে, তাই না? বুঝতে পারছো? এক্সেস হোল কনসেন্ট্রেশন নিয়ার কালেক্টর জাংশন। এই যে এখানে
ছবিটা দেখানো হয়েছে। আচ্ছা দেখো এই জায়গাটা খেয়াল করো, এখানে যেটা বলা হচ্ছে যে এই জিনিসটা, এখানে তো একটা এক্সপোনেনশিয়াল টার্ম আছে তাই না, এক্সপোনেনশিয়াল টার্ম আছে না, তাহলে এইখানে যদি এই টার্মটা যদি বড় হয়, অর্থাৎ এই যে অ্যামিটার বেস জাংশনের যে ফরওয়ার্ড বায়াসের যে ভোল্টেজটা, এই ভোল্টেজটা যদি ভিটি থেকে বড় হয়, অনেক বড় হয়, তখন কিন্তু এই প্রথম টার্মটাই ডমিনেট করবে। বুঝতে পারছো কথাটা? এটার অর্থটা কি? এটার অর্থ হচ্ছে, যদি এই ছবিটা দেখাই, আসলে তোমার এইটার তুলনায় এই অংশটা অনেক বড়, এটাই বোঝাচ্ছে। অর্থাৎ ডেল পি কে আমরা লিখতে পারি পি এন, এই অংশটা আর কি, এই কনস্ট্যান্ট টার্মটা বাদ দিয়ে দিলাম। আবার ডেল পিসি টা কিসের সমান হবে? মাইনাস পিএন এর সমান। এটা ঠিক আছে, এটা তো নর্মালি করছে এটা। So we can solve for the excess hole concentration as a function of distance in the base del P xn by using proper boundary conditions in the diffusion region. ইকুয়েশন এটা আগেরটাই, এটা মনে করানোর জন্য আবার এটা লিখছি। এখন দেখো এটার সলিউশনটা কি হবে। সলিউশনটা করার জন্য এখানে ডেল পি এক্সএন 0, এটা আমরা কিছুই করি না, যা শুধু এখানে একবার 0 বসাচ্ছি, 0 বসায় কি আসতেছে, এটার মান 1, এটার মান 1 আসতেছে। তাহলে ডেল পি এক্সএন 0 ইকুয়াল টু সি1 প্লাস সি2। তাহলে এইখানে ডেল পি এক্সএন 0টা তো ডেল পিই, তাই না? বুঝছো এটা? হ্যাঁ। আর যখন এক্সএন যখন ডাব্লিউ বি, তখন হচ্ছে ডেল পিসি। তাহলে আমরা কিন্তু সি1 এবং সি2 দুইটা ইকুয়েশন পেলাম। সি1 সি2 কি দুইটা ইকুয়েশন, দুইটা আননোন। তাহলে আমরা সি1 সি2 ইকুয়েশন যদি সলভ করি, এগুলো তো কনস্ট্যান্ট তাই না, এটা একটা কনস্ট্যান্ট, এটা একটা কনস্ট্যান্ট, ই টু দি পাওয়ার ডাব্লিউ বি বাই এল পি, এগুলো সবই কিন্তু কনস্ট্যান্ট। এটা একটা কনস্ট্যান্ট মান, এটা একটা কনস্ট্যান্ট মান। সি1 সি2 এর মানটা আসলে কি হবে? মূলত সি1 সি2 হচ্ছে কনস্ট্যান্ট, কিন্তু এখন এটাকে আমি ভেরিয়েবল চিন্তা করতেছি সি1 সি2 এর মানটা বের করার জন্য। ঠিক আছে? তাহলে আমরা যদি এরকম একটা ইকুয়েশন ব্যবহার করি, সি1 ইজ ইকাল টু ডেল সি1 ডিভাইডেড বাই ডেল, তাহলে ডেল হচ্ছে তোমার সি1 সি2 সহ এ বি সি ডি, দেখো এ বি সি ডি। আর ডেল সি1 হচ্ছে শুধু এল1 এল2টা এই জায়গায় রিপ্লেস করতে হবে। তাহলে সি1 হচ্ছে ডেল সি1 কি হচ্ছে, এ এবং সি এটাকে রিপ্লেস করতেছে, এবং সি1 হচ্ছে ডেল সি1 ডিভাইডেড বাই ডেল। ঠিক একই ফর্মুলা আমি যদি ইউজ করি, এই ফর্মুলাটা যদি এখানে ইউজ করি, তাহলে আমরা কিন্তু এই দেখো সি1 এর মান পেতে পারি। এটা আমি দেখাইছি একটু। তাহলে দেখো সি1 বের করার জন্য এটা হচ্ছে ডেল সি1, ডেল সি1 এ বাম দিকে কি থাকবে, এই অংশটা থাকবে, এটা এবং এটা, এই যে তাই আছে। এবং এই সাইডে থাকবে সি2 এর সহগ গুলো, সি2 এর সহগ 1 এবং এটা মিলাই দেখো তোমরা। আর নিচে থাকতেছে ডেল, এই যে নিচে ডেল আছে। একইভাবে সি1 সি2 এভাবে বের করছে। বুঝতে পারছো এটা? Yes, sir. These two parameters is applied to the equation del px. আমার আসল টার্গেট ছিল কি, del px বের করা না, to get the expression for excess hole concentration। তাহলে এখান থেকে আমি ওই তো মানে এই সূত্রে আসলে বসাইতে চাই, সি1 সি2 টা এই সূত্রে বসাইতে চাই। কেন? উদ্দেশ্য কি, del px এর এক্সপ্রেশন বের করতে। del px এর এক্সপ্রেশন বের করার উদ্দেশ্য কি বলতে পারবা কেন?
এটা বের করে কি করব? আলটিমেট টার্গেট কি বলতে পারতেছো না? এক্সেস ক্যারিয়ার কনসেন্ট্রেশন বের করার উদ্দেশ্য কি? আসল টার্গেট হচ্ছে এটা আমি ডিফিউশন ইকুয়েশনে বসাবো, বসায়ে কারেন্ট বের করবো। আসল উদ্দেশ্য টার্গেট। ভুলে যাচ্ছ কেন? আগেও তো বলছি। জাস্ট আগের পিএন জাংশনে যেগুলো দেখছো ওটার মতোই তো। আচ্ছা, এখন আমরা এখানে বলতেছি যে যদি ডেল পিসিটাকে যদি আমরা জিরো ধরি তখন সি ওয়ানটা এরকম হচ্ছে আর সি টুটা এরকম হচ্ছে। ডেল পিসি জিরো কখন হইতে পারে বলো তো দেখি, কেউ একজন বলতে পারবা? আগেও তো অনেকবার বলছি। দুইটা জিনিস, এই যে এখানে একটা লেখা আছে, বুঝতে পারছো কিনা দেখো তো এটা পড়ে। এই কথাটা কিন্তু অনেকবার বলছি, অনেকবার। আমরা যদি বলি যে কালেক্টর জাংশনটা স্ট্রংলি রিভার্স বায়াস, আরেকটা হচ্ছে ইকুইলিব্রিয়াম হোল কনসেন্ট্রেশন পিএন, এটা যদি অনেক ছোট হয় তাহলে ডেল পি তুলনায় তাহলে এক্সেস হোল ডিস্ট্রিবিউশন আমরা ডেল পিসিটাকে জিরো ধরতে পারি। সেই ক্ষেত্রে সি ওয়ান সি টু, এই নিচের অংশটাকে আমি জাস্ট সংক্ষেপে বারবার না লিখে এখানে ডি লিখলাম, সি ওয়ান সি টুটা এরকম হয়ে যাবে। আর ডেল পি এক্সেনটা একটু ছোট হবে আর কি, সি ওয়ান সি টুটা একটু ছোট হলো না, তাহলে এই সূত্রের মধ্যে বসাইলে এটা পাবো আমরা। ডিটাকে যদি কমন নেই আর ডেল পিটাকেও যদি কমন নেই তাহলে এই জিনিসটা আসে। ডেল পি এক্সেন এর এটা হচ্ছে এক্সপ্রেশন। তাহলে খুব ভালো মতো যদি খেয়াল করা যায় তাহলে দেখো এখানে একটা জিনিস, এটা একটা কনস্ট্যান্ট না? এই দুইটা কিন্তু কনস্ট্যান্ট, তাই না? তাহলে একটা কনস্ট্যান্টের মান এম ওয়ান আর একটা কনস্ট্যান্ট এম টু। তাহলে এটা হচ্ছে এম ওয়ান, এটা হচ্ছে এম টু। এখন মিলাই দেখো তো এই এই ইকুয়েশন আর এটা এক এক আছে কিনা দেখো তো, তোমরা একটু চিন্তা করে। এই যে এখানে এম ওয়ান এম টু লিখে দিচ্ছি আবার আমরা। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু এই জিনিসটা এই এতটুকু আগে বুঝো, এই ইকুয়েশনটা বুঝতে পারছো কিনা দেখো, কিভাবে আসছে বুঝতে পারছো? জি স্যার। এইটা যদি বুঝে থাকো, এখন এই ইকুয়েশনটা কে যদি আমি প্লট করতে চাই তাহলে প্লটটা কিরকম হতে পারে? দেখো, খেয়াল করে দেখো,
এটা হচ্ছে প্লট, ডেল পি এক্স এর প্লট, কিন্তু এখানে কিন্তু দুইটা অংশ আছে, এটা একটা এটা একটা, এই অংশ থেকে এই অংশ মাইনাস, তাহলে এখানে আসলে দুইটা এক্সপোনেনশিয়াল ইকুয়েশন আছে, এই একটা ইকুয়েশন, এই একটা ইকুয়েশন, তাহলে এইটা মাইনাস এইটা করলে আসলে আমরা এটা পাচ্ছি, দুই ভাগে ভাগ করে দেখাইছে। আচ্ছা, তাহলে মায়োটিক ক্যারিয়ার ইলেকট্রন ডিস্ট্রিবিউশন, এটা মায়োটিক ক্যারিয়ার ইলেকট্রন ডিস্ট্রিবিউশন হবে না, আসলে মাইনরিটি ক্যারিয়ার ডিস্ট্রিবিউশন, এই জায়গাটা ভুল আছে। এখানে বলতে হবে কি মাইনরিটি ক্যারিয়ার ডিস্ট্রিবিউশন। এটা আসতেছে না। এখন দেখো আমি যদি টার্মিনাল কারেন্টটাকে বের করতে চাই, ইভ্যালুয়েশন অফ দা টার্মিনাল কারেন্ট, টার্মিনাল কারেন্ট বের করতে চাইলে কি করতে হবে? এখন ওই যে ডিফিউশন ইকুয়েশনে বসাইতে হবে না, এত কষ্ট করে যে ডেল পি এক্স বের করলাম, উদ্দেশ্য কি? কারেন্ট বের করা। এই যে ডেল পি এক্স, এখানে সি এর মানগুলো বসাইছিলাম, বসাই আমি এক্সপ্রেশন আনছিলাম, এটা এখানে বসাইতে হবে। এই জিনিসটা যদি এখানে বসাই, এখানে তো সি ওয়ান সি টু এর মান আমার জানা আছে, তাই না? সি ওয়ান সি টুর মান কিন্তু জানা আছে, তাহলে এইটা সহই যদি আমি এখানে বসাই এবং ডিফারেন্সিয়েশন যদি করি, তাহলে তো আইপি পাবো, তাই না? এটা হোলের ডিস্ট্রিবিউশন না, এটা তো হোলের ডিস্ট্রিবিউশন, তাহলে এখান থেকে আমি হোল কারেন্ট পাবো। আমি যদি মনে করি এটাই হচ্ছে হোল কারেন্ট আইপি, এটা এক্স এর ফাংশন, তাহলে এইখানে এই যে ডিফারেন্সিয়েশন করতেছি, এই অংশটা ডিফারেন্সিয়েশন করলে কি আসে? এটা আসে। এখন এই জায়গায় এক্স এন জিরো একবার বসাবো, তাহলে এক্স এন জিরো বসাইলে আমরা এটা পাবো, সি ওয়ান মাইনাস সি টু মাইনাস সি ওয়ান, এটা পাচ্ছি, সাথে এই অংশটা। তাহলে এইখানের যে অংশটা, এটাকে আমরা আইইপি বলতে পারি না? কিভাবে আইইপি বলতে পারি? আমরা যদি ধরে নেই যে এইভাবে, এদিক থেকে কিছু ইলেকট্রন আসছে, এখন এইটার তুলনায় তো এইটা বেশি, তাই না? এখন এই কারেন্টটাকে আমরা আইইপি বলতে পারি, তাই না? আইইপি, ঠিক আছে না? এখন আইইর মধ্যে কয়টা কম্পোনেন্ট আছে? দুইটা কম্পোনেন্ট, একটা হচ্ছে আইইপি আর একটা হচ্ছে আইইএম। এখন এইটাকে যদি আমি ইগনোর করি, তাহলে কিন্তু এইটাকে কিন্তু আমি অ্যামিটার কারেন্ট বলতে পারি, যদি ইগনোর করি, কারণ এই অংশটা কিন্তু আসলে অনেক কম, দেখা যাচ্ছে 1%-এর মধ্যে, 100-র মধ্যে 1।
তাহলে একটা এক্সপ্রেশন যদি আমি চাই, আপাতত এক্সপ্রেশন যদি একটা বের করতে চাই আই, তাহলে এটা আপাতত ধরে নিতে পারি অ্যাপ্রক্সিমেশন। আচ্ছা, এখানে আইপি ধরছে, এই যে আইপির এক্সপ্রেশন বের করছে। এটা আইপি রাখছে এখানে, আইপিটাকে আইই ধরে নিছে আসলে। এই যে এখানে পরে এসে দেখাইছে, বুঝছো, এটা পরে দেখাইছে। আইই ইজ ইকাল টু আইইপি ফর গামা ইজ ইকাল টু 1। যদি গামা 1 হয় তাহলে কি আই ইজ ইকাল টু আইপি হবে না? মনে আছে গামাটা কি জিনিস? কি গামা মনে নাই? হ্যাঁ, তাহলে গামাটা যদি 1 হয়, 1 এর কাছাকাছি হয় আর কি, অর্থাৎ এই অংশটাকে নেগলেক্ট করা মানেই কিন্তু গামাটাকে 1 ধরা, তাই না? তাহলে এটাকে আমরা আইপি ধরতে পারি। এই যে পরে তোমার আইবি ইজ ইকাল টু আইই মাইনাস আইসি করে আইবিটা বের করে। এখানে আসলে মানে জিনিসটা কঠিন হয়েছে তোমার, এখানে অনেকগুলো টার্ম এসে যাওয়ার কারণে, কিন্তু জিনিসটা খুব মানে কমপ্লিকেটেড না, মানে ক্যালকুলেশন গুলো একটু কমপ্লিকেটেড মনে হয়, আর কিছু না, কিন্তু মূল জিনিসটা অত কঠিন না। মূল কনসেপ্টটা আগের মতোই, পিএন জাংশনে তোমরা আগে যেটা দেখছো না, সেটাই এটা। এখানে জিনিসটা একটু কমপ্লিকেটেড লাগে কারণ ইকুয়েশন গুলো একটু বড় হয়ে গেছে, আর কিছু না। এখানে অনেক মানে হিবিজিবি মনে হয় আর কি। কতটুকু দেখাইছিলাম, এই যে আইপি, এই যে C1 C2 মানটা কিন্তু আমরা বের করছিলাম ওই যে ইয়ে থেকে, এই যে আগেই বের করে রাখছি, যে দেখো এই যে C1 C2 মানটা কিন্তু আগেই বের করা, এই যে ওইটাই ইউজ হচ্ছে, এই যে কনস্ট্যান্টের মান যেগুলো আমরা বের করছিলাম সেটাই। এই যে এখানে এখন দুইটা কন্ডিশনে আমরা বের করব, আরেকবার একটু দেখাই। এই যে দেখো, এই যে এটা হচ্ছে হোল কনসেন্ট্রেশনের চেঞ্জ, তাই না? এটা হচ্ছে ডেল পি। এখানে এটা হচ্ছে এক্স এন, তাহলে এক্স এন জিরো একটা পজিশন, আর একটা হচ্ছে ডাব্লিউ বি পজিশন। তাহলে এখানে এরা যেটা করছে সেটা হচ্ছে এক্স এন যখন জিরো, হ্যাঁ, সেই কন্ডিশনে যে কারেন্টটা বেরোচ্ছে সেটাকে আমরা বলতেছি কি আইপিই অথবা আই, যদি এই দুটাকে সমান ধরে নিই। আর যখন এক্স এনটা যখন ডাব্লিউ বি, তখন যে কারেন্টটা ফ্লো করতেছে, হ্যাঁ, সেই কারেন্টটা আমরা কি বলতেছি ডাব্লিউ পি, সরি আইপি, এক্স এন হচ্ছে ডাব্লিউ বি। এই কারেন্টটাকে আইসি ধরতেছে, বুঝতে পারছো? এই কারেন্টটা কি আইসি, কালেক্টর কারেন্ট। এই পজিশনে গ্রেডিয়েন্ট থেকে যে কারেন্টটা পাওয়া যাচ্ছে এক্সেস হোল কনসেন্ট্রেশন থেকে, এই কারেন্টটাকে আইসি ধরে নিচ্ছে। এইভাবেই এখানে ক্যালকুলেশনটা করছে। এখন তোমরা বুঝতে পারবে আশা করি। মানে এটা বুঝতে গেলে হয়তো ক্লাসে বুঝতে পারতেছো না, কিন্তু তুমি বাসায় ক্যালকুলেশনটা ভালো মতো দেখলে আশা করি বুঝতে পারবা। এখন ক্লাসে তো তুমি হঠাৎ করে এগুলো প্রত্যেকটা লাইন মিলাইতে পারবা না, কিন্তু বাসায় একটু চিন্তা করলে দেখবা যে এটা মিলানো যায়। তাহলে আইপি ইজ ইকাল টু এটা জাস্ট এক লাইন থেকে আরেক লাইন আসছে, আর এটা হচ্ছে আইসি। আইসি হচ্ছে তোমার ওই যে এক্স এর জায়গায় ডাব্লিউ বি বসাই দিচ্ছে, আর কিছু না। বুঝতে পারছো? এই যে এই সূত্রটা, এই যে এই জিনিসটা, এই যে সূত্র আছে না, এই সূত্রের মধ্যে তোমার যা শুধু ডাব্লিউ বি বসাই দিচ্ছে। এই যে জেনারেল ইকুয়েশন যেটা আছে, এই জেনারেল ইকুয়েশনে এক্স এর এই যে এটার মান যদি ডাব্লিউ বি বসাই, তাহলে আমরা কি পাচ্ছি? এই দেখো আইসি লেখছে, খেয়াল করছো? এক্স এর মান যখন ডাব্লিউ বি, অর্থাৎ কালেক্টর সাইডের উইডথে
যে হোল কারেন্ট সেটাই আমরা কালেক্টর কারেন্ট বলতে পারি। এই যে এটা এখানে C1 C2 এর মান বসায় পরে আইসি বের করছে, বুঝছো? এই যে আইসিটা বের করছে কিভাবে, ওই যে C1 C2 জাস্ট মানটা বসাই দিছে আর কিছু না, সেখান থেকে আইসি আসছে। এখন এইখানে আসলে হাইপারবোলিক ফাংশন ব্যবহার করা হয়েছে ইকুয়েশনটাকে জাস্ট একটু অন্য ফরম্যাটে দেখানোর জন্য, আর কিছু না, একটু রিডিউসড ফরম্যাটে দেখা যায় আর কিছু। যেমন এটা সাইনের হাইপারবোলিক ফাংশন হচ্ছে এটা, কজ এর হাইপারবোলিক ফাংশন এটা, ট্যান এর হাইপারবোলিক ফাংশন এটা, সেক এর হাইপারবোলিক ফাংশন এটা, কোসেক এর হাইপারবোলিক ফাংশন এটা, আর কট এর হাইপারবোলিক ফাংশন এটা। তোমরা মনে হয় জানো যে সাইনের উল্টা হচ্ছে কি কোসেক, এটা জানো না? কজ এর উল্টা কি সেক না? আর ট্যান এর উল্টা হচ্ছে কট। এটা তুমি ইন্টারনেটে বা বিভিন্ন জায়গায় বা ম্যাথের বইয়ে তুমি দেখতে পারো, ম্যাথমেটিক্স এর বইয়ে এই সূত্রগুলো তুমি পাবা, ইন্টারমিডিয়েটেও আছে। তাহলে এই হাইপারবোলিক ফাংশনের সিস্টেমে প্রকাশ করছে, কারণ এই ফর্মে আনা যায়। দেখো এখানে খেয়াল করো, ই টু দি পাওয়ার এটাকে যদি এক্স চিন্তা করি, WB/LP এটাকে যদি এক্স চিন্তা করি, তাহলে কি আসতেছে? ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, ঠিক না? তাহলে এটা কিন্তু কট, এই অংশটা কি কট আসতেছে না? কট এইচ এস এক্স আসতেছে না? এটার সাথে মিলে যাচ্ছে। এরকম ভাবে প্রত্যেকটাই দেখবা যে মিলানো যায়। এই যে তাহলে এখান থেকে এখানে কট আসছে, এখানে কোসেক আসছে, এই যে অংশটা মিলাইছে। এবং আইসির ইকুয়েশনে এখানে কোসেক আসে আর কট আসে। আর এখন আইবি বের করছে, দেখো আইবি বের করার জন্য আইই মাইনাস আইসি ব্যবহার করা হয়েছে। তাহলে এখান থেকে দেখো এই জিনিসটা চলে আসছে, এটা রিডিউস করছে। এটাও হাইপারবোলিক ফাংশনের সাপেক্ষে এক্সপ্রেস করে দেখছে। এই ক্যালকুলেশন গুলো তোমরা মিলাই দেখো, একটু কমপ্লিকেটেড ক্যালকুলেশন, মিলাইলে বুঝতে পারবা। আজকে এই পর্যন্তই পড়াবো। লাস্টে একটা কথা দেখো, এখানে আইবির যে ইকুয়েশনটা আসে, ফ্রম দ্য অ্যাবাভ ইকুয়েশন ইট ইজ ক্লিয়ার দ্যাট আইবি ডিপেন্ডস অন del PE and del PC. Del PC can be minus PM under strong reverse bias condition. Again, it can be positive under forward bias condition. যদি ফরওয়ার্ড বায়াস হয় তখন এটা del PC টা পজিটিভ হয়ে যাবে না? তাহলে বেস কারেন্টটা কিন্তু এটা এবং এটার সাথে নির্ভর করতেছে, বায়াসিং এর সাথে সম্পর্ক। এখানে যদি ফরওয়ার্ড, এখানে এই সাইডে মানে কালেক্টর অ্যামিটার বেস জাংশন যদি তুমি ফরওয়ার্ড বায়াস পরিমাণ কমায় দাও তাহলে এটা কমে যাবে। আর যদি তোমার এখানে কালেক্টর বেস জাংশন, এটা যদি তুমি রিভার্স বায়াস কমায় দাও তখন কিন্তু এই জিনিসটা রিভার্স বায়াসের জায়গায় যদি এটা ফরওয়ার্ড বায়াস করে দাও তখন এটা চেঞ্জ হবে। তাহলে বেস কারেন্ট কিন্তু এটার সাথে সম্পর্কিত, ইভেন বেস কারেন্টের সাথে সবকিছুর সম্পর্ক আছে। আমরা বেস কারেন্টের সাথেই কিন্তু সবগুলো সম্পর্ক দেখাইতে পারি। যেমন আইসি সমান সমান কি বিটা আইবি, এবং আইই সমান সমান 1 প্লাস বিটা আইবি, তাই না? বেস কারেন্টের সাথে কিন্তু সম্পর্ক, আর বেস কারেন্টের সম্পর্ক কিসের সাথে আমরা দেখতেছি? এই দুইটা বায়াসিং এর সাথে সম্পর্ক। খেয়াল করছো, এই বায়াসিং এবং এই বায়াসিং, দুইটা বায়াসিং এর সাথে এটা রিলেশন। বুঝতে পারছো? এখন এই ডেরিভেশন গুলো একটু ভেরি কমপ্লিকেটেড, আমার কাছে মনে হয় যেটা কমপ্লিকেটেড, কিন্তু মানে বড় হয়ে যাওয়ার কারণে কমপ্লিকেটেড, এই টার্ম গুলো বড় হওয়ার কারণে কমপ্লিকেটেড, কিন্তু ক্যালকুলেশন গুলো ঠান্ডা মাথায় দেখলে তুমি বুঝতে পারবে। আমি বইয়ে তো এরকম ডিটেল দেখানো নাই, আমি একটু ডিটেল দেখানোর চেষ্টা করছি, সেই হিসেবে নোটটা দেখলে তুমি বুঝতে পারবে আশা করি। আজকে এ পর্যন্তই থাক, ঠিক আছে? আসসালামু আলাইকুম। পরীক্ষার
পরীক্ষার আগে বুধবার রাতে যদি কোনো মেকআপ ক্লাস চাও সেটা নিতে পারি যদি মনে করো। এটা পরে দেখবো ইনশাল্লাহ। স্যার স্যার অ্যাটেন্ডেন্সটা দিতে পারি না স্যার। আচ্ছা, লিঙ্কটা আরেকবার দিচ্ছি, যারা দেও নাই দিয়ে দেবে। ঠিক আছে।